এই কম বয়সে তোমাদের একটা সাকসেস পেয়েছো এবং সরকারি চাকরি কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। সরকারি চাকরি পাওয়া ইটস লাইক ড্রিম কাম ট্রু। যারা অন্য ব্যাকগ্রাউন্ড হিউম্যানিটিস বা অন্য ব্যাকগ্রাউন্ডে তারা যদি এখানে আসতে চায় তাদের ক্ষেত্রে কতটা ডিফিকাল্ট হতে পারে? ডিফিকাল্ট খুব একটা হবে না। অ্যাকচুয়ালি কি, আমরা তো 10th অব্দি সবাই ম্যাথস বা সায়েন্স যাই থাকে সবাই পড়তে হয় সেটাই। বাট কেউ যদি 10th অব্দি ছোটবেলার যে পড়াগুলো রয়েছে, ম্যাথস, ইংলিশ, যাই হোক না কেন, সেগুলো যদি ভালোভাবে করে তাহলে তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি এখানে মেইন কথা বলতে গেলে বলবো সবার কাছে জব সিকিউরিটি থাকবে না, রাইট। যেটা আমার আগের যে প্রাইভেট জবটাতে ছিল। আচ্ছা, তো এটা একটা মেইন রিজন। নমস্কার, দ্য জোনাস এর অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। দ্য জোনাস এবং সাকসেস এই কথা দুটি এই মুহূর্তে সিনোনিমাস সমর্থক। আজ আমার সাথে এই স্পেশাল পডকাস্টে আমাদের আরো একজন সাকসেসফুল ক্যান্ডিডেট, আইবিপিএস 2025-এ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে ইউনিয়ন ব্যাংকে সে জয়েন করতে চলেছে। আজ আমরা ওয়েলকাম করছি মণিমা সরকারকে, আমাদের কম্বাইন্ড 63 ব্যাচের স্টুডেন্ট। এবং আজকে আমরা এই স্পেশাল পডকাস্টের মাধ্যমে জানার চেষ্টা করব যে মণিমার ব্যাকগ্রাউন্ড এবং এই যে কম্পিটিটিভ ফিল্ডে ওর জার্নি এবং এই যে একটা সাকসেস, সেই সাকসেসের পেছনে হার্ড ওয়ার্ক বা অন্য কিছু, এই সমস্ত বিষয় নিয়ে একটা খোলামেলা ডিসকাশন। তাহলে শুরু করা যাক। মণিমা, ওয়েলকাম টু দ্য শো। রাইট। আচ্ছা, প্রথমেই একটা খুব বড় কংগ্রাচুলেশন তোমাকে যে এই কম বয়সে তোমাদের একটা সাকসেস পেয়েছো এবং সরকারি চাকরি কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। সরকারি চাকরি পাওয়া এখনকার দিনে ইটস লাইক ড্রিম কাম ট্রু। অবভিয়াসলি। আচ্ছা, তো তোমার বড় হয়ে ওঠা মাথাভাঙা। আচ্ছা, তো স্কুলিং পুরোটাই মাথাভাঙা। তারপর তুমি কলেজের জন্য শিলিগুড়ি কলেজে। আচ্ছা, তো তোমার মাথাভাঙা থেকে শিলিগুড়ি কলেজ প্রথমে একটা শিফটিং হলো। এবার শিলিগুড়ি কলেজে তুমি তোমার 3 ইয়ার 4 ইয়ারের মধ্যে 3 ইয়ার। 3 ইয়ারের গ্রাজুয়েশন। আচ্ছা, তো শিলিগুড়ি কলেজের পরবর্তীতে 3 বছর যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, তুমি কি তারপরেই স্ট্রেট অ্যাওয়ে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে এই ধরনের মেন্টালিটি ছিল তোমার, নাকি তুমি অন্য কিছু ভেবে? প্রথম ভেবেছিলাম যে এক্সামের জন্য প্রিপারেশন নেব, বাট সামহাউ করতে পারিনি। আচ্ছা, তারপরে একটি প্রাইভেট ব্যাংকের জব পেয়ে যাই, ওকে। তো সেখানে জয়েন করি অ্যান্ড দেন 3.5 to 4 ইয়ার্স এর মতো ওখানেই কাজ করি। আচ্ছা, ওকে। এবার সেখানে হেক্টিক জব, জব প্রেশার, সবকিছুতে ফ্রাস্ট্রেটেড হয়ে দেন আই ডিসাইডেড টু শিফট টু লেফট দ্য জব। আচ্ছা, এবার তুমি যে প্রাইভেট অর্গানাইজেশনস এর সাথে যুক্ত ছিলে, সেখানে তোমার 3.5 থেকে 4 বছর তুমি বললে যে তুমি কাজ করেছো। তাহলে এই যে 3.5-4 বছর কাজ করেছো এবং যে রোলেই তুমি ছিলে না কেন, সেখানে একটা অবশ্যই স্যালারি ছিল এবং সেই স্যালারিটা তোমাকে কিছু না কিছু হলেও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল। সেই ইন্ডিপেন্ডেন্সটা এবং একটা ভেরি ইয়ং এজ, সেই ইন্ডিপেন্ডেন্সটা ছেড়ে হঠাৎ করে সবকিছু ছেড়ে এই যে একটা অনিশ্চিত জার্নি, এই যে একটা আনসার্টিন জার্নি, যে হবে কি হবে না আমি জানি না, তো ফাস্ট একটা কম্পিটিশন, সেই মেন্টালিটিতে শিফট করতে মোটামুটি কিরকম সময় লাগে? আমার মনে আছে 2024-এর পুজোর পর, হুম। ঠিক অক্টোবর কি সেপ্টেম্বর থেকে আমি ভেবেছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়েই গিয়েছিলাম ততদিনে। তো ভাবছিলাম রিজাইন দেবো, ওই ভাবতে ভাবতেই নেক্সট ইয়ার চলে আসে 25। আচ্ছা, তারপরেও জানুয়ারি চলে এলো, তাও দিচ্ছি না। ভয় পাচ্ছিলাম, এই এই Right. জিনিসটাই না আমাকে অনেকটা পিছিয়ে নিয়ে যাচ্ছিল ফিনান্সিয়াল। তো তারপরে একদিন মা বাবা ছিল সামনে, সামনে বলতে ভিডিও কল করেছিলাম। খুবই ডিপ্রেস ছিলাম তখন এই জিনিসটাই নিয়েছে, তো ডিসাইড করতে পারছিলাম না। তো ভিডিও কল করেছিলাম মা বাবা দুজনকেই। তো বলতে একটু হেজিটেট ফিল করছিলাম, আমি বলে দিয়েছি। তো বাবা খুব সাপোর্ট করেছিল তখন, বলেছিল যে যাই কর আমি আছি। ওকে। তো ওই যে কথাটা বলেছিল, তো তখন ওই দিন রাতে
আমার যে বস ছিল বা Senior manager. সিনিয়র ম্যানেজার ছিল তাকে আমি মেল করে দিয়েছি। Yeah. সেই বাবার ওই কথাটাই আমার মানে জোর দিয়েছিল। Right. এই সাপোর্ট গুলো খুবই দরকার একটা যে কোনো আনসার্টেন জার্নিতে। আমরা সবাই জানি যে প্যারেন্টাল সাপোর্ট কতটা প্রয়োজন হয়, এবং যাদের সেই সাপোর্টটা আছে তারা সত্যি খুব প্রিভিলেজ, তারা খুব লাকি। এবং মণিমার মতো যারা 3.5-4 বছর চাকরি করেছে তারপর ছেড়ে একটা নতুন কিছু স্বপ্ন দেখছে, তাদের জন্য তো এই সাপোর্টটা আরো বেশি প্রয়োজন। রাইট, খুবই ভালো। এই পার্টিকুলার ফেজটা শুনে খুবই ভালো লাগলো যে তোমার প্যারেন্টস তোমাকে সবসময় এই ক্ষেত্রে এনকারেজ করে। হুম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব বাউন্ডেড হয়ে যাই, কারণ চলছে, একটা ভালো আর্নিং আসছে, সেই জায়গাটায় কিছু ক্ষেত্রে একটু আমরা বাউন্ডেড হয়ে যাই। যাই হোক, তো তারপর তুমি ডিসাইড করলে যে তুমি কম্পিটিটিভ এক্সাম দেবে, এবং তোমার কি শুরু থেকে, যেহেতু তুমি অলরেডি ব্যাংকে আছো, যেহেতু তুমি অলরেডি 4 বছর বলছিলে একটা বেসরকারি ব্যাংকে কাজ করছো, তো তোমার এই কর্মক্ষেত্রটা সম্পর্কে তোমার একটা নলেজ, আইডিয়া ছিল, তো সেই কারণেই কি তুমি ন্যাচারালি ব্যাংকের দিকে শিফট হয়েছিলে, নাকি অন্য কোনো রিজন ছিল? এটা আপনি যেটা বললেন সেটা তো একটা রিজন, রাইট। প্লাস আমার ডেস্ক জবটা একটু পছন্দ, প্রেফারেবল। ওকে। ঠিক আছে, আর প্লাস আমি তারপরে যেগুলো সিলেবাস দেখলাম বা কম্পেয়ার করলাম আদার্স এক্সামের সাথে, তো আমি যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছি বা আমি যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছি, তো সিলেবাস দেখে মনে হলো যে এটা আমার জন্য বেশি ইজি হবে আদার দেন অন্য এক্সাম গুলো যেগুলো আছে। রাইট, রাইট। আচ্ছা, তুমি তার মানে 11-12 তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, এবং কলেজেও তুমি সেটা কন্টিনিউ করেছিলে। আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি সেই স্ট্রিমটাকে কন্টিনিউ করলে, এবং যেহেতু আমরা জানি যে ব্যাংকের এক্সামে ম্যাথ, রিজনিং থাকছে, একটা বড় পার্ট থাকছে, তো তোমার জন্য ওটা ন্যাচারাল ট্রানজিশন ছিল। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো মহিমা, এই যে যারা অন্য ব্যাকগ্রাউন্ড, হিউম্যানিটিস বা অন্য ব্যাকগ্রাউন্ডে, তারা যদি এখানে আসতে চায়, তাদের ক্ষেত্রে কতটা ডিফিকাল্ট হতে পারে? ডিফিকাল্ট খুব একটা হবে না, অ্যাকচুয়ালি কি আমরা তো 10th অব্দি সবাই ম্যাথস বা সায়েন্স যাই থাকে সবাই করতে হয় সেটাই। সেটাই। 11-এ ওঠার পর দুটো স্ট্রিম হয়ে যায়, রাইট। বাট কেউ যদি মানে 10th অব্দি আমাদের যে ছোটবেলার যে পড়াগুলো রয়েছে ম্যাথস, ইংলিশ যাই হোক না কেন, সেগুলো যদি ভালোভাবে করে তাহলে তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা। মানে সেটা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমি যদি বলি, সেটা ধরতে বা বেসিক ক্লিয়ার করতে যদি 6 মাস লাগে মিনিমাম, তাহলে সেটা হার্ডলি 2 মাস এক্সট্রা লাগবে। এক্সট্রা লাভ। এরকম কিছু মানে এক্সট্রিম ডিফিকাল্ট নয়, বাট ওটাই আলটিমেট ডিপেন্ড করে আমাদের 10th অব্দি যে পড়া। ফাউন্ডেশনটা যদি আমার ভালো থাকে তাহলে আমি ক্লিয়ার করতে পারবো। রাইট, এটাই ব্যাপার। কারণ প্রচুর এরকম ক্যান্ডিডেটস আমাদের এখান থেকেও সাকসেস পেয়েছেন, এবং অন্যান্য জায়গা থেকে সাকসেস পেয়েছেন, যাদের হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, কিন্তু তার মানে এটা নয় যে তাদের জন্য সমস্ত রাস্তা বন্ধ। প্রচুর প্রচুর হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কিন্তু ব্যাংকের মতো ক্রিটিক্যাল এক্সামেও খুব ভালো র্যাঙ্ক করে সাকসেস পেয়েছেন। রাইট। আচ্ছা মণিমা, আমি তোমার থেকে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ধরো তুমি একটু আগে বলছিলে যে আমি ওয়ার্ক প্রেশারে ফার্স্ট ইয়ার হয়ে গেছি। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি যে হয়তো কিছু ক্ষেত্রে টার্গেটের প্রেশার থাকে, কিছু ক্ষেত্রে হয়তো আমাদের যে যারা যে হায়ারার্কি, সেই হায়ারার্কির কাছেও টার্গেটের প্রেশার থাকে, বলে তারা তাদের নিচের লেভেলের যারা এমপ্লয়ি তাদেরকে আরো বেশি করে প্রেশার দেন। ঠিক আছে, তুমি যে সেক্টরটায় যেতে চাইছো বা তুমি যে সেক্টরটা এই মুহূর্তে জয়েন করতে চাইছো, সেটাও কিন্তু সেম সেক্টর। তাহলে কোথাও গিয়ে কি তুমি মানসিকভাবে প্রস্তুত যে হ্যাঁ, আমি যেটা 4 বছর অলরেডি আমি এক্সপিরিয়েন্স, তার থেকে আর খারাপ হবে না? অ্যাকচুয়ালি এখানে মেইন কথা বলতে গেলে বলবো সবার কাছে জব সিকিউরিটি থাকবে আমার, রাইট। যেটা আমার আগের যে প্রাইভেট জবটাতে ছিল। আচ্ছা। তো এটা একটা মেইন রিজন, প্লাস প্রেশার তো থাকবেই, সেটা তো কাজ করতেই হবে, বাট মেইন ওটাই জব সিকিউরিটি। হ্যাঁ, স্থায়িত্ব এই জিনিসটা তো দরকার। জব সিকিউরিটি যেটা মনিবা বলছে যে সরকারি চাকরি লোকজন পেতেই চাই, কারণ কাজ আমরা সবাই করতে চাই, কিন্তু কোথাও গিয়ে যদি দিনের শেষে সিকিউরিটিটা থাকে, তাহলে হয়তো সেই কাজটা আরো অনেক বেশি রিল্যাক্স মাইন্ড ফ্রেমে করা যায়। আচ্ছা, এটা খুবই একটা ভ্যালিড পয়েন্ট তোমার। আচ্ছা, এবার যদি আমি প্রিপারেশন লেভেলটায় আসি, যে তুমি তো শুরু করলে
এবং তুমি দেখলে যে ব্যাংকের এই পার্টিকুলার এক্সামস গুলোতে, যেমন আইবিপিএস বলো, এসবিআই বলো বা আরআরবি বলো, আমাদের তিনটে মেজর সেগমেন্ট আছে ব্যাংকের ক্ষেত্রে, এবং তাদের ক্ষেত্রে সিলেবাস গুলো স্লাইটলি ভ্যারি করে। বাট মেইন যদি আমি তিন চারটে পিলার বলি, তাহলে সেগুলো কিন্তু সেম। সেটা ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই তিনটে সেম থাকছে। তার সাথে সাথে ব্যাংকিং অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা কম্পিউটার, এরকম কিছু কিছু সাবজেক্ট অ্যাড হচ্ছে। তাহলে তুমি যদি একটু আমাকে ইন্ডিভিজুয়ালি এই সাবজেক্ট গুলোর স্ট্র্যাটেজি তোমার যেটা ছিল, ঠিক আছে, আমি এটা বলছিও না, এবং আমি এটা মানে যারা ভিউয়ার্স তাদেরও বলছি না যে ওর স্ট্র্যাটেজিটাই তোমার হতে হবে, আমি এটাও বলছি। আমি জাস্ট শুনতে চাই যে ও কিভাবে স্ট্র্যাটেজি মানে নিজেকে প্রিপেয়ার করেছিল। তাহলে অনেকে হয়তো ওর মতো পজিশনে যারা আছো, তারাও কিন্তু সেম ভাবে চাইলে ভাবতে পারো। আচ্ছা, তাহলে তুমি যদি ইন্ডিভিজুয়ালি একটু আমাকে স্ট্র্যাটেজি গুলো বলো। ফার্স্টে ডিসাইড যখন করলাম, দেন অনেকের কাছ থেকে সাজেশন নিয়ে আমি এই জোনাসে আমি অ্যাডমিশন নিয়ে আচ্ছা। এখানে ক্লাস করা শুরু করি। দেন আমি ফার্স্টে আমার টার্গেট ছিল ম্যাথস, রিজনিং আর ইংলিশের বেসিক ক্লিয়ার। ফার্স্ট 3 to 4 মান্থ আমি এই তিনটে সাবজেক্টের বেসিকের উপরই লাগিয়ে দিয়েছি। আচ্ছা। তারপরে যখন আমার বেসিকটা ক্লিয়ার হয়ে গেল, আমি তারপরে মুখ দেওয়া স্টার্ট করেছি প্রিলিমস এর জন্য। তাহলে কি হবে, আমি তো বেসিকটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আমার যে সেকশনাল টাইমিং থাকে এক্সামে, তো আমি যে স্পিডটা আনার জন্য আমি মক দেওয়া শুরু করলাম। দিনে মিনিমাম ফার্স্টে 2টো করে শুরু করেছি, দেন এক্সামের 1 মাস আগে থেকে 3টে 4টে করেও দিতাম ম্যাক্সিমাম। তো তারপরে যখন আমার এগুলো বেসিক ক্লিয়ার হয়ে গেল, মকেও দেখলাম ভালো নাম্বার আসছে, দেন আমার একটু কনফিডেন্স বাড়লো। তো দেন আই স্টার্টেড ফর দ্য মেইনস এক্সাম। আচ্ছা, মানে তুমি যেটা বলতে চাইছো যে যদি আমার ফাউন্ডেশনটা একটু উইক হয়, তাহলে ফার্স্ট 3 থেকে 4 মাস আমার উচিত নিজের ফাউন্ডেশনের উপর কাজ করা। কারণ ওটা একবার ক্লিয়ার হয়ে গেলে আমার পরবর্তীতে ওর উপরে বিল্ডিং বানাতে সুবিধা সেই হবে। টাইমে যদি আমরা আবার মক দেওয়া শুরু করি, মানে সাপোজ আমার অগস্টে এক্সাম, আমি প্রিপারেশন শুরু করেছি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, তো আমি যদি ফেব্রুয়ারির লাস্ট বেসিক ক্লিয়ার না করে ফেব্রুয়ারি বা মার্চে গিয়ে মক দেওয়া শুরু করলাম, তখন আমার নাম্বারটা কিন্তু আসবেই না বলতে গেলে, কারণ ওখানে একটা স্পিড মানে টাইম লিমিটেড ব্যাপার রাইট, থাকে। সেকশনাল টাইম। হ্যাঁ, তো তখন আবার সেই নাম্বারটা দেখলে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এই পয়েন্ট আমিও স্ট্রেস দিতে চাইছি যে ও যেটা বলছে যে প্রথম 2-3 মাস যেটা তুমি সময় নিতে চাইছো, যেই সময়ে তুমি নিজেকে প্রিপেয়ার করো, সেই সময়টা টেস্টিং এর জন্য নয়, সেই সময়টা জাস্ট প্রিপারেশন। এবার যদি 3 মাসের পর তোমার নিজে পার্সোনালি তুমি কনফিডেন্ট থাকো যে ইয়েস আই এম প্রিপেয়ার্ড এনাফ, এবার আমি নিজেকে টেস্ট করি, তখন তুমি যখন মক দিচ্ছ, তখন তোমার যখন নাম্বারটাও আসছে, তখন তোমার নিজের ওই কনফিডেন্সটা আর একটু বাড়বে। রাইট। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে 2 মাস প্রিপারেশন নেওয়ার পর মক দিল, আপনার ফল হলো না, মকে খুব কম নাম্বার এলো, এবং ডিমোটিভেট হয়ে গিয়ে সে হয়তো প্রিপারেশনটাই ছেড়ে দিল। সে হয়তো খুব কাছাকাছি ছিল, কিন্তু জাস্ট বিকজ অফ এই মকের মার্ক কমের জন্য, রং টাইমের জন্য তার প্রিপারেশনটাই নষ্ট। সেই এই কারণেই স্ট্র্যাটেজি গুলো বানানো হয়। তাহলে তুমি ফার্স্ট 3-4 মাস ফাউন্ডেশন বানালে, তারপর আস্তে আস্তে মক দিলে, ইউ গেট কনফিডেন্ট, অ্যান্ড দেন তুমি এক্সাম নেবো। আচ্ছা, খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজি। এবার আহ, এই যে 4টে সেকশনের মধ্যে তোমার পার্সোনালি কোন সেকশনটা খুব খুব স্ট্রং থেকে বলে মনে হতো যে সেকশনটাতে আমি মোটামুটি খুব ভালো স্কোর করবো? কারণ আমি এটা ধরে নিচ্ছি যে 4টে সেকশনে সবাই ইকুয়ালি কম্পিটেন্ট নাও হতে পারে, ঠিক আছে, এবং সেটা হয়তো দরকার হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সোনাল কোন দুটো বা একটা বা 3টে সেকশনে তোমার নিজেকে মনে হতো যে হ্যাঁ আমি স্ট্রং? ম্যাথস এন্ড রিজনিং। ম্যাথস এন্ড রিজনিং। আচ্ছা, তো ম্যাথস এন্ড রিজনিং এ তুমি ম্যাক্সিমাম স্কোরটা। আচ্ছা, এবার বাকি যে ইংলিশ পার্টটা, এই ইংলিশ পার্টটা নিয়ে ক্যান্ডিডেটদের মধ্যে একটা ভীতি কাজ, কারণ ব্যাংকিং এর ইংলিশটা বাকি এক্সামের ইংলিশের থেকে একটু আলাদাই। মডারেট। হ্যাঁ, তো সেই জায়গায় তোমার যদি প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তুমি একটু শুনি। ফার্স্টে আমি ইংলিশ বেসিক পড়া শুরু করি, দেন সেম মক দেওয়া শুরু করি। তো আমার ইংলিশে মার্কস কমই আসতো বলতে গেলে, তো ভয়ও পেতাম। তো আমাদের যে অল স্যার আছে, স্যারকে এসে জিজ্ঞাসা করতাম, স্যার একটু স্ট্র্যাটেজি বলে দিন, কি করব যার জন্য মার্কস ভালো আসবে। স্যার আমাকে বলেছিল নিউজ পেপার। হুম।
তো সামহাউ করেছি 1 সপ্তাহ 2 সপ্তাহ, তো ওটা কন্টিনিউ করতে পারিনি। তো আমি শিফট করেছিলাম আমাদের যে সকালে প্রত্যেকদিন মর্নিং এ হিন্দু এডিটোরিয়াল হয়, সেটা করতাম। ডেইলি করতাম না বলবো না, চেষ্টা করতাম করার, ডেইলি হতো। ওই একদিন গ্যাপে গ্যাপে করতাম। দেন সোনু ম্যাম আছে, ম্যাম আমাকে সাজেস্ট করেছিল ব্ল্যাক বুকের জন্য, আচ্ছা, ওকে। ব্ল্যাক বুকের জন্য। তো সেখানে ভোক্যাবটা একটু স্ট্রং হয়েছিল। তারপরে তো আপনি বলেছিলেন যে মক থেকে অ্যানালিস করে সেই ভোক্যাবটা শেখার জন্য, তো ওটাই চেষ্টা। রাইট। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড কিছু বই এবং গাইডেন্স, প্রপার গাইডেন্স, এটা হলে যে সাবজেক্টে আমি একটু নিজেকে আন্ডার কনফিডেন্ট মনে করছি, সেই জায়গাটাকেও কিন্তু আমরা পরবর্তীতে নিজেদের একটা স্ট্রং পয়েন্ট বানাতে পারি। আচ্ছা, এরপর যে প্রশ্নটা আমি করতে চাইছি সেটা হয়তো ব্যাংকিং অ্যাসপিরেন্টদের খুব লেট মনে হয়, ওরা খুব লেটে গিয়ে এটা রিয়েলাইজ করি যে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা এই জাতীয় জায়গাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং আমরা খুব আনফর্চুনেটলি অনেককে দেখেছি যাদের এই তিনটেতে সেকশনাল কাট অফ ক্লিয়ার হয়েছে এবং ভালোভাবে ক্লিয়ার হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ব্যাংকিং অ্যাওয়ারনেস ক্লিয়ার হয়নি বলে তার কিন্তু সে বছর চাকরিটা হয়নি। তো এই যে ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা ধরো কম্পিউটার, মানে এই যে সাবজেক্ট গুলো, এই সাবজেক্ট গুলোর জন্য কিভাবে প্রিপেয়ার করা যেতে পারে? ফার্স্টে বলছি আমিও বেসিক ক্লিয়ার করার সময় একদম পড়িনি কারেন্ট অ্যাফেয়ার। তো তারপরে তো আমাদের ব্যাংকিং অ্যাডভান্স ব্যাচে শুরু হলো ক্লাস, তো আপনিও জানতেন। তো তারপরে আপনি যে পিডিএফ গুলো আমাদের প্রোভাইড করতেন সেগুলো আমি একদম প্রিন্ট বানিয়ে নিতাম, সেখান থেকে পড়েছি, প্লাস মক থেকে অ্যানালিস করে পড়েছি। দেন ইউটিউবে মানে লাস্ট 6 মান্থের পাওয়া যেত ক্লাস করে, ওগুলো শুনে শুনে নোট করতাম না, শুনে শুনেই চেষ্টা করতাম মনে রাখতে, জাস্ট যতটা মনে রাখা যায়। কারণ আমিও নেগলেক্ট করেছিলাম ফার্স্ট বলতে গেলে। তো ওই যখন রেজাল্ট আসলো প্রিলিমস এর, তখন একটু জোর দিয়েছিলাম, বাট তার আগে জাস্ট পড়তাম পিডিএফ থেকে আর কিছু। রাইট, ওকে। তাহলে এই এই জায়গাটাতে একটা মানে ওর কথা অনুযায়ী এই জায়গাটাতে যেটা স্ট্র্যাটেজি হতে পারে সেটা হচ্ছে যে রেগুলার কোনো না কোনো ভাবে যদি আমরা এটাকে করতে পারি, সেটা হয়তো খুব বেশিক্ষণ নয়, রাইট, 30 মিনিট বা 1 ঘন্টা যদি আমরা করতে পারি আমাদের পুরো দিনের শিডিউলের থেকে, তাহলেই হয়তো আমরা অনেকটা বেশি স্যাচুরেটেড থাকবো এই পুরো জিনিসটা নিয়ে এবং আমাদের কাছে আপডেট থাকবে। আচ্ছা, তোমার কাছে আরো একটা প্রশ্ন, যে যে কোনো অ্যাসপিরেন্ট যখন তারা জার্নি শুরু করে তার মনে প্রথমটা আসে কত ঘন্টা পর? কারণ যেহেতু কলেজ লাইফের থেকে বেরিয়ে এসে সে শুরু করতে চাইছে, এবং কলেজ লাইফে আমরা জানি যে সেই সময়টা গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, সেই সময় অনেকেই হয়তো একটা বাধাধরণ ট্রেনের মধ্যে থাকে না, তার থেকে বেরিয়ে এসে যে একটা প্রচন্ড ফিক্সড একটা রুটিনের মধ্যে নিজেকে ফেলা একেবারে সোজা কাজ নয়। তাহলে এই যে কত ঘন্টা পড়তে হবে যে একটা কনসেপ্ট আছে, সেখানে সেই বিষয়ে তোমার পার্সোনাল মত? ফার্স্টে বলতে গেলে সেটা গ্রাফের হাই লেভেল অব্দি যেতে হবে, মানে ফার্স্টে পড়তে ইচ্ছে করবে না, 3 ঘন্টা 4 ঘন্টা ম্যাক্সিমাম। তারপরে এক্সাম যত কাছে আসতে থাকবে টাইম তত বাড়াতে থাকবে। আমি যেমন আমার পার্সোনালি আমি ফার্স্টে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম, এই হার্ডলি 5 ঘন্টা সারাদিনে পড়ি। তো তারপরে আমি এখানে যে লাইব্রেরি আছে আমাদের দ্রোণাজ, সেখানে শিফট হই। সেখানে শিফট হয়ে ফার্স্টে আমার 3 ঘন্টার ছিল, যেহেতু সন্ধ্যের টাইমটা, ওই টাইমটাতে একটু মানে ঘোরা খাওয়া দাওয়া এসবের জন্য থাকে, তো আমি ওই টাইমটা কি মানে আমার পড়তে ইচ্ছে করতো না ওই টাইমে, মনে হতো একটু ঘুরে আসি বা খেয়ে আসি কোথাও বাইরে থেকে। আমি সেই জন্য ওই টাইমটাই যাতে আমি ওয়েস্ট না করি, সেই জন্য আমি ওই স্লটটা ফার্স্ট নিয়ে নিই। 1 মাস আমার লাইব্রেরি অ্যাম্বিয়েন্স ভালো লেগে যায়, তো আমি সেটাকে বাড়িয়ে 6 ঘন্টা করে 6 ঘন্টা হয়ে গেল। তারপরে আমার মনে হলো না, আই নিড মোর টাইম, তো তারপরে আমি সেটাকে 12 আওয়ার্স এর যেটা আমাদের স্লট আছে ওটাতে শিফট। তো আমার সকাল 10টা থেকে রাত্রি 10টার স্লট ছিল, মাঝখানে 1-2 ঘন্টা রেস্ট বা খাওয়া দাওয়া যেগুলো হয় সেগুলোর জন্য। তারপরে যখন প্রিলিমস দেওয়া শেষ হলো আমার, তো এমনি যে মেন্স এর জন্য এখন প্রিপারেশন নিতে হবে, দেন আমি শুরু করলাম সকাল 7টা থেকে 10টা।
কিন্তু আমি এরকম বলবো না যে আমি ওই পুরো 10 আওয়ার্সই পড়েছি, চেষ্টা করেছি পড়ার, কিন্তু ওই একটু তো মাঝে ব্রেক না দিতে সেটা হলো। স্বাভাবিক, সেটা খুব খুব স্বাভাবিক, সেটা দরকার। হ্যাঁ, কিন্তু এই যে তুমি নিজেকে চ্যালেঞ্জ করে যে সময়টায় আমার অন্য পড়তে ইচ্ছা করছে না, সেই সময়টাতেই আমি লাইব্রেরি স্লটটা বুক করলাম যাতে আমার মাইন্ডটা ডাইভার্ট না হয়। এটা খুবই একটা বড় স্যাক্রিফাইস। এবং যে কোনো ধরনের গভর্নমেন্ট এক্সামে, সেটা ছোট হোক বড় হোক যে কোনো ধরনের এক্সাম হোক, এই ছোট ছোট স্যাক্রিফাইস গুলো কিন্তু রেজাল্ট দেয়। এবং এটা প্রচুর যারা আমাদের এখানে, আমরা যাদের পডকাস্ট নিয়েছি, আমরা যাদের সাথে কথা বলেছি, আহ, আমাদের বাকি স্যাররা যাদের সাথে কথা বলেছেন, যারা সাকসেস পেয়েছেন আমাদের এখান থেকে, তারা কিন্তু প্রত্যেকেই একটা কথা খুব বলেছে, যে অনেক কিছু ছাড়তে হয়েছে, অনেক কিছু ছাড়তে হয়েছে। এবং এই ছাড়াটা সেই সময় হয়তো একটু খারাপ লেগেছে, যে আমার বন্ধুরা এনজয় করছে, বা ওরা সেটেল হয়ে গেছে লাইফে, আমি হতে পারছি না। কিন্তু ওই 1 বছর 1.5 বছরের ওই জার্নিটার পরে যখন আমিও সেটেল হয়ে যাব, তখন কিন্তু হয়তো ওই বন্ধুরাই আমার জন্য অনেক বেশি খুশি হবে এবং আমার সাথে সেলিব্রেট। রাইট, তো এই ছাড়তে একটু জানতে হবে কিছু জিনিস। আচ্ছা, আমি শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমি জাস্ট 2-3টে আরো প্রশ্ন আমার মাথায় এলো তুমি যখন বললে যে এই যে আহ, আমি নিজের কিছু সকাল ত্যাগ করে আমি ওই 3 ঘন্টা নিলাম, তারপর আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে আমি জিনিসটাকে 15 আওয়ার্স অব্দি নিয়ে গেলাম। এই যে একটা মোটিভেশনাল যে আমি নিজেকে সেলফ মোটিভেট, ঠিক আছে, এইটা কারণ অনেকের কাছেই, অনেকের যখন ওরা প্রিপারেশন শুরু করে বা মাঝখানে বা কিছু হচ্ছেন, এই রকম জায়গায় গিয়ে অনেকেই কিন্তু খুব হতাশ হয়ে যায় এবং তারপর আইদার তারা ছেড়ে দেয়, অথবা তারা একটা পুরো লুপে স্টাক করে যায়। ঠিক আছে, এবার সেই রকম জায়গা থেকে নিজেকে বের করে আনতে কি করা যায়, বা তোমার পার্সোনালি তুমি যেরকম ভাবে ভেবেছিলে জিনিস, কারণ এরকম হতেই পারে, আই এম নট শিওর, কি হয়তো তোমার কোনো একটাতে সাকসেস হয়নি, রাইট? এরকম কোন ইনসিডেন্ট হয়েছিল? হ্যাঁ, আইবিপিএস রাইট, তাহলে সেই জায়গায় যখন তোমার সাকসেস হলো না, তারপর আবার একটা পরীক্ষায় নতুন করে বসা, ঠিক আছে, এই যে নিজেকে আবার রিমোটিভেট করা, এই জার্নিটা তুমি যদি একটু ফার্স্টে যখন সাকসেস পাইনি আইবিপিএস পিওতে, তো একটু খারাপ লেগেছিল, হুম। একটু বলবো না। তুমি তো বেশ ক্লোজ ছিলে, আহ, রাইট? এমনি যে নর্মাল কাট অফ ছিল মার্কসে, সেটা আমার ক্রস হয়েছিল, বাট আমার ইংলিশে সেকশনালটাতে আটকে গিয়েছে। সেই সেকশনাল, তো সেটার পর আমি পুরো ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম, কারণ ওটা ড্রিম আমার রাইট, বলতে গেলে, মানে এখন। হ্যাঁ, তারপরে আমি না ভাবলাম যে না, যদি আমার কোনো জব সিকিউর হয়ে যায় আমার, দেন যা বা যাই হোক, যেটা আমার ইচ্ছে সব পূরণ করতে পারবো। তো আমি ওই জন্য আস্তে আস্তে করে লাইব্রেরির টাইম এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করছে, রাইট, রাইট, তো সেটাই আমার, যখন ড্রিমটা আমি দেখলাম যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই মনে হলো যে না, আরো আমি আরো এফোর্ট দিতে এফর্ট দিই, টাইম কাটিয়ে দিই পড়াশোনা। তো ওটাই মোটিভেট করেছে। গোলের, তার মানে একটা জিনিস এখানে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, গোলটা যদি আমার ক্লিয়ার থাকে, আমার যদি লক্ষ্যের ক্ল্যারিটি থাকে, তাহলে কিন্তু একটা ছোটখাটো সেটব্যাক খুব যে বেশি ইম্প্যাক্ট ফেলবে সেটা নয়। আমার গোলটা ক্লিয়ার থাকলে আমি সেই সেটব্যাকটাকে ক্রস করেও কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এবং এই কথাটা আমাদের এস্টিম ফ্যাকাল্টি মানে রাজা স্যার খুব বলেন, যে কম্পিটিটিভ এক্সামে একদিনই সাকসেস, কম্পিটিটিভ এক্সামে হয়তো ফেলিয়ার অনেকবার আসবে, কিন্তু সাকসেস একদিনই পেতে হয়, এবং সেই সাকসেসটা বাকি সমস্ত ফেলিয়ারকে ভুলিয়ে দেয়। আচ্ছা, আমি পডকাস্টে আমরা একদম শেষ পর্যায়ে, আমি যেটা জানতে চাইবো লাস্ট হিসেবে মণিমা, যে তুমি এই মুহূর্তে জয়েন করতে চলেছো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে, এবং আহ, তোমার এর পরবর্তীতে কি পিও বা অন্যান্য অন্যান্য কোনো ব্যাংকের পিও, বা যেমন এসবিআই পিও, সবার একটা ড্রিম পোস্ট থাকে, তোমার কি সেই ধরনের লক্ষ্য রয়েছে যে তুমি এই পোস্টেই কন্টিনিউ করে ব্যাংকের থ্রুতে যেতে চাইছো? আমি এসবিআই, এবছর এসবিআই পিও আইবিপিএস পিও দুটোই অ্যাটেন্ড করবো। আচ্ছা, হুম, তো সেক্ষেত্রে যদি ইন সাপোজ কিছু হলো না, হুম, দেন 2 বছর তো আমি করবোই ট্রাই। রাইট, তারপরে আমাদের যে ব্যাংকিং এর ব্যাংকিং এর through। ইন্টারনাল এক্সাম আছে, চেষ্টা করবো পাশাপাশি। আচ্ছা, তার মানে তোমার লক্ষ্যটা হচ্ছে
এবং আমি আশা করবো, এবং আমরা জোনাসের পক্ষ থেকে সবাই আশা করব যে তোমার সেই লক্ষ্যটাও তুমি আহ পেয়ে যাও এবং সেই লক্ষ্যটাও তুমি অ্যাচিভ করো। হ্যাঁ, আমার একদম শেষ প্রশ্ন, যে এই পুরো জার্নিটাতে তুমি যে 2025 জানুয়ারিতে তুমি ভিডিও কলে বলেছি যে আমি ছেড়ে দিচ্ছি, এবং তারপরেই আজকে 2026-এ আমরা বসে এই পডকাস্টটা করছি 2nd জুন, এই পুরো জার্নিতে ডোনাস তোমাকে কিভাবে হেল্প করেছে? জোনাসদের মানে হেল্প আমি কোনোদিনও মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সব স্যাররা মানে কিছু একটু ডাউট হলে যদি এসে বলতাম স্যার ডাউট হচ্ছে, বা ডিমোটিভেটও যদি ফিল হতাম কখনো, স্যারদের এসে বলতাম, তারা যথেষ্ট মোটিভেট করেছে এবং ইচ অ্যান্ড এভরি ডাউট ক্লিয়ার করে দিয়েছে। প্লাস আমাদের যে অ্যাডভান্স ব্যাচ আছে ব্যাংকিং এর, সেখানে মানে রিজনিং বা ম্যাথ বা ইংলিশ মানে জিএ যা যা সাবজেক্ট আছে সবকিছু কন্টেন্ট কোশ্চেন একদম পিওর থেকেও বেশি মডারেট লেভেলে থাকতো, যেটাতে মানে কি হতো আমরা ওই জিনিসটা বুঝতে পারতাম যে এক্সাম এরকম কোশ্চেন ওরিয়েন্টেড থাকবে, তো হার্ড লেভেলেরই করার চেষ্টা করার করতাম, তো চেষ্টা সেটা তো হেল্প করতোই। হ্যাঁ। প্লাস আমাদের যে সানডে করে মক গুলো হতো ঠিক। সেটাও অনেকটা মডারেট লেভেলেরই থাকতো, তো বাড়িতে গিয়ে অ্যানালিস করতাম ওগুলো, তো ওগুলো অনেকটা হেল্প করেছে। আচ্ছা, তো জোনাস এইভাবেই চেষ্টা করছে সকলের পাশে থাকার, সমস্ত ধরনের স্টুডেন্টের পাশে থাকা, এবং যাতে এই যে ছোট ছোট স্বপ্নগুলো যেগুলো লোকজন হয়তো দেখেছিল কোনো এক ফার্স্ট এড ইভিনিং এ, বা হয়তো কলেজে পড়তে পড়তে, সেই স্বপ্নগুলোকে যাতে সত্যি করে তোলা যায়, সে তার পেছনে আমাদের যদি কোনো একটা ছোট্ট কন্ট্রিবিউশন থাকে, সেটা ভেবে আমাদের নিজেদের প্রচন্ড আমরা আনন্দ পাই। এবং আমরা এখানে সমস্ত ধরনের সাকসেসকে সেলিব্রেট করি। আহ, আমরা বিলিভ করি যে সরকারি চাকরিতে ছোট বা বড় চাকরি বলে কিছু হয় না, সব চাকরি ইকুয়াল ইম্পর্টেন্ট। কারণ যারা লড়ছে তারাই জানে যে ওই একটা পিডিএফ এ নিজের নাম দেখার গুরুত্বটা কত, রাইট? তো উইথ দ্যাট আমরা আজকের পডকাস্ট এন্ড করছি। অনেক অনেক শুভেচ্ছা মহিমা, আর থ্যাংক ইউ তোমার তুমি এই টাইমটা দিলে আমাদের। আশা করি এই পডকাস্টটি যারা দেখছেন বা যারা দেখছো, তারা নিজেদের স্ট্র্যাটেজি বা নিজেদের যে পড়াশোনার একটা স্টাইল আছে, সেই স্টাইলটাকে তোমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। তোমরা আবার করে যারা একবার হয়তো সাকসেস পাও, তারাও হয়তো নিজেকে মোটিভেট ফিল করবে এবং পরবর্তীতে সাকসেস পাবে। থ্যাংক ইউ।